আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমি হারুন রশিদ উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি। আর এই গতি অধ্যায়ের ত্বরণ নিয়ে আজকে কথা বলবো আমরা। ত্বরণ সঙ্গে থাকবে সুষম ত্বরণ, অসম ত্বরণ এবং সবশেষে থাকবে মন্দন। এই ত্বরণটা আমাদের জন্য অনেক জরুরি, কারণ আমরা গতি অধ্যায়ের যতগুলো সমীকরণ নিয়ে আসব, প্রত্যেকটা সমীকরণের মধ্যেই তোমাদের এই ত্বরণ নিয়ে কথা থাকবে। এজন্য আমরা ত্বরণ নিয়ে আজকে খুব ভালো করে শিখে নিব যে আসলে ত্বরণ আমরা চিনতে পারবো নাকি পারবো না। আমরা শুরু করছি আজকের ক্লাসের প্রথম টপিক, ত্বরণ নিয়ে কথা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমি প্রথমে বলি ত্বরণ কাকে বলে, তাহলে এটা সংজ্ঞা জানা তোমার খুব জরুরি। আমরা বলবো কোনো বস্তুর অসম বেগ, কোনো বস্তুর অসম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন যদি অসম বেগ না বলে সমবেগ বলি, তাহলে তো আমরা পরিবর্তনটাই পাবো না, সেক্ষেত্রে আমরা পরিবর্তনের হার পাবো না, সুতরাং আমরা ত্বরণটাও খুঁজে পাবো না। সেজন্য আমরা বলছি অসম বেগ পরিবর্তনের হার। অসম বেগ বলতে আমরা বুঝি কখনো বা বেগ 10 মিটার পার সেকেন্ড হতে পারে, আর কখনো বা বেগ 15 মিটার পার সেকেন্ড হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো অসম বেগ। এজন্য আমরা বলছি অসম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে হার শব্দটা যেখানে থাকবে সেখানে আমরা সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি অসম বেগের পরিবর্তন বের করি আর তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই, তাহলেই আমরা ত্বরণ পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ত্বরণের আর একটি সংজ্ঞাও বলতে চাই, তাহলে সেই সংজ্ঞাটা কেমন হবে চলো যাই আমরা দেখে নিই। আমরা যদি এটার অথবা বলি, তাহলে এভাবে বলবো, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এবার আমার মনে হয় দ্বিতীয় সংজ্ঞাটা বলার পরে প্রথম সংজ্ঞাটা আর কেউ পড়তে চাবে না, কারণ এটা অনেক সহজ সংজ্ঞা এবং এটা খুব সহজেই আমরা মনে রাখতে পারি। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এসব আমরা ইকুয়েশন দিয়ে দেখি যে আসলে বেগ বৃদ্ধির হারটা কেমন জিনিস। চলো আমরা ইকুয়েশন নিয়ে আসবো। এবার আমরা ধরে নিচ্ছি কোনো একটা বস্তু, আমরা ধরি কোনো বস্তু নির্দিষ্ট দিকে ইউ আদি বেগে চলছে। ওকে, খুবই ভালো কথা, চলতে দাও। যে আমরা ধরে নিচ্ছি কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে ইউ আদি বেগে চলছে। যদি টি সময় পর বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়, যদি বলেছি আমরা যে টি সময় পরে যদি বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়, তবে বেগ বা বেগের পরিবর্তনটা কেমন হবে? ভি মাইনাস ইউ। কারণ আগে ছিল ইউ আর পরে হয়েছে হলো আমাদের ভি, তাহলে বেগের পরিবর্তনটা কেমন হবে? বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। আর যদি বলি বেগ পরিবর্তনের হার, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমি আবারও মনে করে দিতে চাই যে বেগ পরিবর্তনের হার শব্দটি যখন বলেছি তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে একে সময় দিয়ে ভাগ দিতে হবে। তুমি আমাকে একটু আগে বলেছ যে আমরা টি সময় পরে আমরা ভি বেগ প্রাপ্ত হয়েছিলাম, তার মানে আমার হাতে
সময়টা রয়ে গেছে, সেই সময় দিয়ে আমরা ভাগ দিয়ে ত্বরণ বের করেছি। এখন তুমি বলো বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে আমরা বলবো অতএব ত্বরণ এ মানে অ্যাক্সিলারেশন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাই হবে আমার বেগ পরিবর্তনের হার। আর এই বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। এই হলো আমার ত্বরণ, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। চলে যাই আমরা এবার ত্বরণের এককটা কেমন হবে এবং এর মাত্রাটা কেমন হবে একটু দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জেনে গেল, তোমরা এ সমান পেয়ে গেছো তোমাদের হাতে, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা যদি শেষ বেগ থেকে আদি বেগটাকে বাদ দিই তাহলে আমরা যা পাবো তা অবশ্যই একটি বেগ। আমি উদাহরণ দিচ্ছি সংখ্যা দিয়ে। ধরে নাও যে তোমার শেষ বেগটা হলো 20 মিটার পার সেকেন্ড এবং আদি বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলো যে শেষ বেগ থেকে আদি বেগ যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো? অবশ্যই 10 মিটার পার সেকেন্ড। আমি বলতে চাই যে তুমি শেষ বেগ থেকে আদি বেগ যদি বিয়োগ করো তাহলে তুমি যা পাবে সেটাও একটি বেগ পাবে। তাহলে আমরা বলতেই পারি যে ত্বরণ আমরা লিখতেই পারি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে এসো আমরা এককটা কেমন হবে একটু দেখে নিই। তুমি জানো বেগের এককের নাম হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এবং সময়ের এককের নাম হলো সেকেন্ড। মানে আবার আমরা সময় লিখলাম, তাহলে এটা কি হলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হলো আমার ত্বরণের একক। এরপর এসো আমরা মাত্রাটা কেমন পাবো একটু দেখে নিই। উপরে যেহেতু আমাদের বেগ আছে সুতরাং আমরা বেগের জন্য মাত্রা লিখব, বেগের জন্য মাত্রা এল পার টি, এবং নিচে আছে সময়, সময়ের জন্য মাত্রা লিখব টি। তাহলে আমাদের এল পার টি স্কয়ার, এটা হলো আমাদের ত্বরণের মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তুমি দেখো ত্বরণ কিন্তু আসলে কঠিন জিনিস নয়। বেগ বৃদ্ধির হারকে তুমি ত্বরণ বলছো এবং ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বলছো। বেগের এককের নাম বলছো মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বেগের মাত্রা বলছো এল পার টি স্কয়ার। তাহলে এ কটা কথা অবশ্যই তোমাকে জানতে হবে এবং আমরা ত্বরণের ক্লাসিফিকেশনটাও একটু দেখে নিতে হবে তোমাদের। ত্বরণটা আসলে কত প্রকার এবং কি কি এটা জানা দরকার, না হলে বিভিন্ন জায়গায় যে ত্বরণগুলো আসবে সেগুলো চিনতে একটু সমস্যা হবে। চলে যাই আমরা ত্বরণের ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে ত্বরণ হলো দু প্রকার। ত্বরণটা কয় প্রকার বললাম? দুই প্রকার। ত্বরণ দুই প্রকার। যদি বলি এক নাম্বার কি হবে, তাহলে এটার নাম হবে সুষম ত্বরণ। আর যদি বলি দু নাম্বার তাহলে হবে অসম ত্বরণ। আমি একদম সহজ কিছু সংজ্ঞা তোমাদেরকে সুষম ত্বরণ এবং অসম ত্বরণের ক্ষেত্রে তোমাদেরকে প্রয়োগ করে দেখাচ্ছি এবং তোমরা অবশ্যই আমার মতো করে মনে রাখো, তাহলে কখনোই আর ভুল হবে না। চলে যাই আমরা সুষম ত্বরণটা কিভাবে মনে রাখবো সেটা একবার দেখে নিই। আমরা এবার প্রথমে আলোচনা করব সুষম ত্বরণ কি। সুষম ত্বরণ কি? তুমি জানো যে ত্বরণ একটি ভেক্টর রাশি যার একটি মান আছে এবং একটি দিক আছে। যদি কোনো ত্বরণের এই মান এবং দিক কখনো পরিবর্তন না হয় তবে সেই ত্বরণকে তুমি অবশ্যই সুষম ত্বরণ বলতে পারো। আমি বলছি যে যদি ত্বরণের মান ও দিক, আমি জানি ত্বরণ ভেক্টর রাশি এবং ত্বরণের মান এবং দিক দুটোই থাকে, তাহলে আমরা সেই দিক দিয়ে বিবেচনা করে বলছি যে যদি ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে তবে তাকে সুষম ত্বরণ বলে। যেমন ধরো, আমি উদাহরণ দিচ্ছি তোমাকে, যেমন ধরো যে পরন্ত বস্তুর ত্বরণ কত, আমরা লিখে দিচ্ছি এখানে পরন্ত বস্তুর
ত্বরণ তোমরা জানো এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানেটা কি? এর মানে হলো এই ত্বরণ মান এবং দিক কখনোই পরিবর্তন হয় না, অর্থাৎ বেগ বৃদ্ধি প্রত্যেক মুহূর্তে সমান সমান সমান, এবং দিক সর্বদাই, যেহেতু তুমি পরন্ত বস্তু বলেছ, সুতরাং সবসময় নিচের দিকে নিচের দিকে নিচের দিকে। তাহলে মান আর দিক যদি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই পরন্ত বস্তুর এই ত্বরণকে আমরা অবশ্যই সুষম ত্বরণ বলবো, অবশ্যই সুষম ত্বরণ বলবো। এবার আমরা দেখি যে অসম ত্বরণটা কি বলে। অসম ত্বরণটা হলো সুষম ত্বরণের ঠিক উল্টাটা। অসম ত্বরণটা কি বলবো আমরা দেখে নিই। অসম ত্বরণটা কি জিনিস? সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো ত্বরণের মানের পরিবর্তন হয় অথবা দিকের পরিবর্তন হয়, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হয়, তবে তাকে অসম ত্বরণ বলে। আমি আবারও বলছি যে যদি কোনো ত্বরণের শুধু মানের পরিবর্তন হয়, তোমাকে আমি বললাম যে এই মুহূর্তে আমার ত্বরণের মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার 5 সেকেন্ড পরে গিয়ে আমার মানটা হয়ে গেছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে হলো একই দিকে গেছি, বাট আমার ত্বরণের মানের পরিবর্তন হয়েছে, এটাকে অসম ত্বরণ বলে। আবার ধরলাম যে আমি পূর্ব দিকে আমার ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবার আমি পশ্চিম দিকে যাচ্ছি বা উত্তর দিকে যাচ্ছি, আমার ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ত্বরণের মানের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দিকের পরিবর্তন হয়ে গেছে, সুতরাং এটা অসম ত্বরণ। অথবা হতে পারে পূর্ব দিকে আমার ত্বরণ হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং পূর্ব দিক থেকে উত্তর দিকে গিয়েছি আমি, আমার ত্বরণের মান হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে মান এবং দিক দুইটারই পরিবর্তন হয়েছে, এই জন্য আমরা একে বলছি অসম ত্বরণ। তাহলে ত্বরণ কত প্রকার? ত্বরণ দুই প্রকার, একটা নাম হলো সুষম ত্বরণ, একটা নাম হলো অসম ত্বরণ। যে ত্বরণের মান ও দিক কোনোটার পরিবর্তন হয় না, আমরা তাকে বলছি সুষম ত্বরণ। আর যদি কোনো ত্বরণের মানের পরিবর্তন হয়, অথবা দিকের পরিবর্তন হয়, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হয়, তবে আমরা তাকে বলবো অসম ত্বরণ। তাহলে এই যে ত্বরণ সম্পর্কে আমরা যা কিছু বললাম, এর পরে আর কি জানতে হবে সেগুলো আমি নোট আকারে বলে দিচ্ছি। যেমন ধরো আমরা নোট আকারে লিখছি 1, 2, এভাবে আমরা লিখতে থাকবো যে ত্বরণ সম্পর্কে আমাদের আর কি কি জানতে হবে। যেমন ধরো নোট নাম্বার 1, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমি আগেই বলেছি আসলে ত্বরণ হলো অ্যাক্সেলারেশন, অর্থাৎ ত্বরণের ইংরেজিটার নাম হলো অ্যাক্সেলারেশন, সুতরাং এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। এরপর আসো 2 নাম্বার হলো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এমকেএস পদ্ধতিতে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 নাম্বার এফপিএস পদ্ধতিতে ত্বরণের এককের নাম হবে ফুট পার সেকেন্ড স্কোয়ার। এই হলো আমাদের 4টা। এটা রেগুলার, আমরা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই 4টা জিনিস আমরা প্রথমেই আলোচনা করি। এরপর আসি আমরা ত্বরণের মাত্রা কি। তোমরা একটু আগে দেখেছ যে ত্বরণের মাত্রা হলো এল পার টি স্কোয়ার। 6 নাম্বার এবার আমরা দেখব ত্বরণ একটি কি রাশি? ত্বরণ একটি ভেক্টর রাশি। কেন বললাম কথা? কারণ ত্বরণের মান এবং দিক উভয়ই আছে, সেজন্য ত্বরণ একটি ভেক্টর রাশি। এরপর আমরা দেখব ত্বরণ
পরিমাপক যন্ত্রের নাম অক্সিলারোমিটার। অক্সিলারোমিটার এটাকে তোমরা এভাবে লিখতে পারো, এভাবেও লিখতে পারো, অক্সিলারোমিটার। ওকে, তাহলে ত্বরণ সম্পর্কে আরো আমি তোমাকে 7টি জিনিস মনে রাখতে বলছি। যেমন ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। সিজিএস পদ্ধতি ত্বরণের এককের নাম হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এমকেএস পদ্ধতিতে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস হলো ফুট পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা হলো এল পার টি স্কোয়ার। ত্বরণ একটি ভেক্টর রাশি এবং ত্বরণ পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যাক্সিলারোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ত্বরণ সম্পর্কে জানার পর আর একটা ছোট্ট জিনিস শিখবো, সেটা হলো মন্দন কাকে বলে। চলো চাই আমরা মন্দন কাকে বলে একটু দেখে নিই। এক কথায় শেষ হয়ে যাবে মন্দনটা, যা আছে সব ঠিক থাকবে, শুধুমাত্র মন্দনের সংজ্ঞাটা একটু মনে রাখি আমরা। ওকে, আমরা দেখি মন্দনটা কাকে বলে। বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আমরা ঠিক উল্টা কথা বলেছি। এর আগে বলেছিলাম বেগ বৃদ্ধির হারকে আমরা বলছি ত্বরণ বলে, আর এবার বলছি বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তার মানে হলো মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে। তাহলে ঋণাত্মক ত্বরণ বলা যে কথা, আর মন্দন বলাটাও ঠিক একই কথা। যদি আমরা কখনো কোনো অঙ্ক করার পর সেই অঙ্কের রেজাল্ট আমরা ত্বরণ বের করতে বলে, আর সেক্ষেত্রে যদি আমরা ত্বরণ পেয়ে যাই, ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। নাম্বার 1, এটাকে আমরা লিখতে পারবো মন্দন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমরা এটাকে লিখতে পারবো ত্বরণ -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এই দুইভাবে লিখতে পারবো। যদি আমরা মন্দন লিখি, তাহলে এইটার সামনে আর মাইনাস চিহ্ন দিতে হবে না, কারণ এই মাইনাস বা নেগেটিভ চিহ্ন মানেই হলো তার নাম মন্দন। সুতরাং আমরা ত্বরণ যদি লিখি, তাহলে অবশ্যই সেটাকে ঋণাত্মক চিহ্ন সহ লিখতে হবে, অথবা যদি মন্দন লিখি তাহলে তার সামনে কোনো নেগেটিভ চিহ্ন দিতে হবে না। তাহলে ত্বরণ আর মন্দন সেম জিনিস, শুধুমাত্র একটা ধনাত্মক একটা ঋণাত্মক। একটা হলো বেগ বৃদ্ধির হার, আরেকটা হলো বেগ হ্রাসের হার। আর যা কিছু আছে সব ঠিক আছে। যেমন আমরা এ দিয়ে প্রকাশ করি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা ভেক্টর রাশি, মাত্রা এল পার টি স্কোয়ার। এটার ওই পরিমাপক যন্ত্রের নাম অ্যাক্সিলারোমিটার। এগুলো সব ঠিক আছে সব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে থেকে তোমাদের ত্বরণ ব্যাপারে বা মন্দনের ব্যাপারে কোনো সমস্যা থাকার কথা নয়। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে তোমাদের। তাহলে স্কুল 71কে সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে রাখো, যেন আমাদের প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যায় এবং ফিজিক্সটা সহজ হয়ে যায় তোমার কাছে। ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।